আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য একটি পাঙ্কু মেয়ে এবং কিপ্টে ছেলের অসাধারণ একটি লাভ স্টোরি নিয়ে হাজির হয়েছি। আশা করি এই ড্রামাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। তবে তার আগে আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই ড্রামার শুরুতে আমরা আমাদের নায়িকা মিমকে দেখতে পাই। সে আজকে একটি জবের ইন্টারভিউ দেওয়ার জন্য চলে আসে। এখানে মিম পুরো কনফিডেন্সের সাথে ইন্টারভিউ দেয় আর সে চাকরিটা পেয়েও যায়। কিন্তু কিছুক্ষণ পরে মিম কোনো একটা বিষয় নিয়ে অনেক বেশি আপসেট ছিল। তারপর সে তাও নামের একজনকে কল করে আর বলে, আমি একটা মেকআপ শপে মিথ্যে কথা বলে চাকরি পেয়েছি। তাছাড়া আমি নিজেই নিজেকে এমন ভাবে দেখে চিনতে পারছি না। তারপর তাও মিমের সাথে এসে দেখা করে। আর এখানে আমরা জানতে পারি মিমের ডক্টর ছিল এই তাও মেয়েটা। আসলে মিমের একটা রোগ আছে যে কারণে সে মাঝে মাঝে অনেক বেশি পাঙ্কু আর স্মার্ট হয়ে যায়, আর মাঝে মাঝে সে একদম সহজ সরল আর সাদাসিধে হয়ে যায়। তার এই সমস্যার কারণে সে মেকআপ শপে গিয়ে চাকরি করতে চাইছে না। তবে মিম নিজেই ফাউন্ডেশন বানাতে পারতো, তাই তাও তাকে চাকরিটা জয়েন করতে বলে। পরের দিন মিম একটা বাসে করে সে যে কোম্পানিতে জয়েন করবে সেখানে যেতে শুরু করে। তখনই আমরা আমাদের ড্রামার হিরো লিকে দেখতে পাই। সেও এই বাসে করে কোথাও যাচ্ছিল। এখানে লি মিমকে বলে, আমার কাছে কোনো টাকা নেই, তাই তুমি আমার টাকাটা পে চ্যাটের মাধ্যমে পেমেন্ট করে দাও। আর পে চ্যাট হলো অনলাইনে পে করার মতো আর কি। কিন্তু মিম অনলাইনে পেমেন্ট না করে ক্যাশ টাকা বাসের বক্সে দিয়ে দেয়। যা দেখে লি বলে, আমি তো তোমাকে অনলাইনে পেমেন্ট করতে বলেছিলাম। মিম বলে, এই দুটোর মধ্যে পার্থক্য কি? তখনই বাস থেকে একজন উঠে বলে, অনলাইনে পেমেন্ট করলে তোমাকে $1.8 দিলেই হতো, আর ক্যাশ পেমেন্ট করলে $2 দিতে হয়। এটা জানতে পেরে মিম ছেলেটাকে অনেক কিপটা বলে। যাই হোক, তারপর লি তার কোম্পানিতে চলে আসে আর এই কোম্পানিতে সে ম্যানেজারের জব করে। তখনই একজন এসে লিকে বলে, আপনি যে দাগ ডাকার জন্য ফাউন্ডেশন বানাতে বলেছিলেন সেটা বানানো যাচ্ছে না। তখনই আবার সেক্রেটারি জিয়ান এখানে চলে আসে আর লিকে বলে, এই মেকআপ শুতে 3 জন জাজকে আনা হবে। লি বলে, 3 জন জাজ নেওয়ার কোনো দরকার নেই, একটা জাজ আমি নিজেই হব। তারপর লি একদম স্যুট বুট পরে বাইরে চলে আসে আর তাকে এ লোকে দেখে অফিসে থাকা সবাই তো একদম হাঁ হয়ে তাকিয়ে থাকে। যাই হোক, এখানে আমরা জানতে পারি লি দাগ ডাকার ফাউন্ডেশন বানানোর জন্য এই মেকআপ কোম্পানির ম্যানেজার হয়েছে। আর লি এর আসল পরিচয় আমরা আস্তে আস্তেই জানতে পারবো। এদিকে মিম মেকআপ শপে পৌঁছে যায় আর নিজের বানানো ফাউন্ডেশন গুলো দিয়ে বেবি নামের একজন মেয়েকে মেকআপ করে দিচ্ছিল। এখানে তার বানানো ফাউন্ডেশনের মাধ্যমে শরীরে থাকা সব দাগগুলো মুছে যায়, যা দেখে বেবি তার মেকআপ অনেক বেশি পছন্দ করে আর মিমকে বলে সে বেবির জন্য এরকম ফাউন্ডেশন জন্য আরো বানিয়ে দেয়। তারপর মেকআপ শো শুরু হওয়ার আগেই একটা মেয়ে এখানে এসে ভিডিও করতে গিয়ে পাশে থাকা একটি টেবিলে ধাক্কা লেগে টেবিলে থাকা সব জিনিসপত্র ফেলে দেয়। ঠিক তখনই সেখানে লি চলে আসে আর মেয়েটার কারণে যা যা জিনিস পড়ে গিয়েছিল তার সব টাকা তাকে পেমেন্ট করতে বলে। এদিকে মিমও তখন এখানেই ছিল আর লিকে দেখে বলে, তোমার সাথেই তোমার বাসে দেখা হয়েছিল তাই না? কিন্তু লি বেশি কথা না বাড়িয়ে তাদের থেকে শুধু টাকা চায়। এটা দেখে মিম বলে, এগুলো তো সব খালি। লি বলে, খালি তো কি হয়েছে, এগুলোর অনেক দাম। এই বলে সে এখান থেকে চলে যায়। তার এরকম ব্যবহার দেখে মিম বলে, আসলেই তো এই ছেলেটা অনেক বেশি কিপ্টে। তারপর মিম এখানে একটা প্যারেট দেখতে পায় যেটা প্রথম দিন ইন্টারভিউ দেওয়ার সময় সে পেয়েছিল। এজন্য মিম ভাবে হয়তোবা তার দোষে এসব কিছু হয়েছে, তাই সে আবারও লিয়ের সাথে দেখা করে আর বলে, আমি তোমাকে সব টাকা পেমেন্ট করে দিব। লি বলে, তোমার কি মনে হয় তুমি এতগুলো টাকা পেমেন্ট করতে পারবে? মিম বলে, চেষ্টা করব। এটা বলে সে দৌড়ে জুস আনতে যায়। তখনই একজনের সাথে ধাক্কা লেগে জুসটা ওই লোকের গায়ে পড়ে যায়। এই জন্য লোকটা ওইখান থেকে খাবার নিয়ে মিমের গায়ে ফেলতে যায়। তখনই মিমের সামনে লি চলে আসে আর তার গায়ে সব খাবার লেগে যায়। এই কারণে মিম লিকে থ্যাঙ্কস বলে। তারপর লি মিমকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় আমি অনেক কিপ্টে? মিম বলে, তুমি কিপ্টে না, এখন তুমি আমাকে বলো তোমার লাইফে কি এমন কেউ আছে যার জন্য তুমি সবকিছু করতে পারবে? মানে তোমার কোনো গার্লফ্রেন্ড? লি বলে, আসলে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, কিন্তু তার পিছনে টাকা খরচ করতাম না বলে সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। মিম বলে, তাহলে এমন নিশ্চয়ই কিছু আছে যেটা তুমি যে কোনো উপায়ে পেতে চাও। তখন লিয়ের মাথায় ওই ফাউন্ডেশনের কথা আসে যেটা সে যে কোনো উপায়ে বানাতে চাইছিল। তারপর লি মিমকে বলে, তোমাকে ওই খালি বোতলগুলো টাকা দিতে হবে না, কিন্তু আমার জামার জন্য অবশ্যই তোমাকে কিছু দিতে হবে। মিম বলে, আমি ওই খালি বোতলের টাকাগুলো দিয়ে দিব। লি বলে, আমি বলতে চাইছিলাম আমার জামাটা ওয়াশ করতে তুমি আমাকে হেল্প করো। এটা শুনে মিমও খুশি হয়ে যায়। তারপর যখন মিম এখান থেকে চলে যাচ্ছিল তখনই সেখানে বেবি চলে আসে আর লিয়ের কাছে এসে বলে, তুমি কি আমাকে ভুলে গিয়েছো? লি বলে, হ্যাঁ, কারণ তোমার লোক একদমই বদলে গিয়েছে। এমনকি এই 3 বছরে তোমার ভিতরে অনেক পরিবর্তন হয়েছে। এখন তুমি
তুমি তোমার নাকের সাইজটা ঠিক করো। এই কথাটা শুনে বেবি তো অনেক রেগে গিয়ে টপিক চেঞ্জ করে বলে, 3 বছর আগে তুমি আমাকে যে লিপস্টিকটা দিয়েছিলে সেটা আমার ফেলা উচিত হয়নি। লি বলে, সেটা আমি তোমার জন্য বানিয়েছিলাম, কিন্তু ওইটার দাম কম হয়েছিল বলে তুমি ফেলে দিয়েছিলে। তোমার মতো লুভি মেয়েদের সাথে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না। এই বলে সে মিমের দিকে তাকায় আর বলে, তাকে দেখো, সে দেখতে কত সুন্দর, এমনকি সে অনেক বেশি দায়িত্ববান। আমার এরকমই একটা মেয়ে প্রয়োজন। এটা বলে সে এখান থেকে চলে যায়। এদিকে বেবি তো রেগে গিয়ে মিমকে একটা ফাইল ছুড়ে দিয়ে বলে, তুমি মিথ্যে বলে এই কোম্পানিতে জয়েন করেছো, তোমার দ্বারা কোনো প্রোডাক্টই সেল করা সম্ভব না। আমি এই সবকিছু এখনই গিয়ে সবাইকে বলে দিব। এটা বলে বেবি এখান থেকে চলে যায়। কিন্তু তখনই মিম তার রোগের কারণে আবার স্মার্ট হয়ে যায় আর নিজেকে বলতে থাকে, তুমি কি চাও প্রোডাক্ট সেল হোক? তাহলে এটাই হবে। এটা বলে সে বাইরে চলে আসে। অন্যদিকে বেবি সবাইকে এসব বলতেই যাবে, তখনই মিম সেখানে চলে আসে আর তাকে এখানে দেখে এখানে থাকা একজন কর্মচারী বলে, এই মেয়েটা তো সেই মেয়েটা যে একটা লিপস্টিকের অ্যাড দিয়ে সারা রাতে সবগুলো লিপস্টিক বিক্রি করে দিয়েছিল। এই কারণে তারা মিমকে একটা প্রোডাক্ট সেল করে দিতে বলে। সাথে আরো বলে, সে এই প্রোডাক্টটা সেল করে দিতে পারলে তাকে 2 গুণ টাকা দেওয়া হবে। এটা শুনে বেবি মিমকে কিছু বলতে গেলে সেখানে থাকা সবাই তাকে ধরে অন্য একটি রুমে নিয়ে আসে। এখানে সে তারা সিসিটিভিতে দেখতে পায় মিম লিয়ার কাছে যাওয়ার চেষ্টা করছে। আসলে লিয়ার মুখে একটা পিম্পল ছিল আর এই পিম্পলটা মিম তার ফাউন্ডেশন দিয়ে ঢেকে দেওয়ার জন্য লিয়ার কাছে আসে। এদিকে এত ভালো ফাউন্ডেশন দেখে লি তো পুরাই অবাক হয়ে যায়। অন্যদিকে বেবি তো তাদের দুজনকে এত ক্লোজে দেখে অনেক রেগে যায় আর মিমের কাছে এসে বলে, এসব করে তুমি লিকে পটানোর চেষ্টা করছো তাই না? মিম বলে, লি তোমার এক্স ছিল, কিন্তু এখন সে আমার। এই বলে সেখান থেকে চলে যায়। এর পরের সিন আমরা দেখতে পাই মিম লিয়ের সাথে কোথাও একটা যাচ্ছিল। এখানে সে লিয়ের সাথে সেলফিও তোলে। তারপর মিম বাড়িতে এসে ডক্টর তাওকে বলে, আমি লিকে পছন্দ করে ফেলেছি। আমার মনে হয় লিও আমাকে পছন্দ করে, কিন্তু লি অনেক কিপটে। তবে এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, বরং তার এই ব্যাপারটা আমার অনেক বেশি ভালো লাগে। পরের দিন মিম একটা লিপস্টিক লাগিয়ে একটি ছবি তুলে পোস্ট করে। তারপর অফিসে এসে সে লিয়ার মেকআপ করতে শুরু করে। অন্যদিকে মিমকে লিয়ার পাশে দেখে বেবি তো অনেক জেলাস হয়, তাই সে তার হাতে থাকা কফিটা মিমের শরীরে ফেলে দিতে চায়। কিন্তু মিম বিষয়টা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে আর বেবির হাত ধরে কফিগুলো তার শরীরে উল্টো ঢেলে দেয়। অন্যদিকে লি মিমের লিপস্টিক তোলা ছবির পোস্টটা দেখে বুঝতে পারে তাদের সব লিপস্টিক কিভাবে সেল হয়েছে। এই জন্য লি তার এক কর্মচারীকে বলে, তোমরা মিমকে বলো সে যেন আরো এরকম ছবি পোস্ট করে। তারপর যখন এক কর্মচারী এসে মিমকে একটা লিপস্টিক দেয়, সেভাবে লি হয়তো বা তাকে এটা পাঠিয়েছে, এই জন্য সে এটার ভিডিও করে আর ভিডিওতে বলে, থ্যাংক ইউ লিও এই লিপস্টিকটা আমাকে দেওয়ার জন্য। সাথে সে লিকে আই লাভ ইউ বলে। এদিকে লি তো পুরো ভিডিও না দেখে পোস্ট করে দিতে বলে, যার ফলে এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় আর এই কারণে তাদের দোকানের পুরো স্টকও খালি হয়ে যায়। কিন্তু এই ব্যাপারটা নিয়ে বেবি অনেক বেশি রেগেছিল। এদিকে মিম আবারও তার রোগের জন্য সাদাসিধে মেয়েতে পরিণত হয়, যার জন্য লি তার কাছে এসে এই অবস্থা দেখে অনেক বকাবকি করে। মিম তখন লিকে তার রোগের কথা বলে, কিন্তু লি তার কোনো কথাই বিশ্বাস করে না। তখনই সাইডে থাকা পর্দাটা পড়ে যায়। এই কারণে সবাই তাদের কথাগুলো শুনে ফেলে আর বুঝতে পারে তাদের ভিতরে কোনো রিলেশনই নেই। এসব জানার পর ডক্টর তাও সেক্রেটারি জিয়ানের মাধ্যমে লিয়ের সাথে কথা বলে আর তাকে মিমের রোগের ব্যাপারে সবকিছু জানায়। এই জন্য লি এসে মিমের সাথে আবারও কথা বলে আর বলে, আমি তোমার রোগের বিষয়ে জানি। মিম বলে, তাহলে প্লিজ তুমি এই কথাটা কাউকে বলো না। আমি আমার দুটো রূপ নিয়ে অনেক খুশি আছি, কারণ এখন হয়তো আমি কিছুই বলতে পারি না, কিন্তু আমি যখন অন্য রূপ ধারণ করি তখন আমি সব কাজেই সফল হয়ে যাই। তারপর লি বলে, আচ্ছা তুমি মেকআপ আর্টিস্ট কেন হতে চাও? মিম বলে, আমি সবাইকে আমার মেকআপের মাধ্যমে সামনে আনতে চাই। এখানে মিম যখন লিকে একই প্রশ্ন করে তখন লি বলে, আসলে আমি একজনকে পর্দার সামনে আনতে চাই। এখানে আমরা আরেকটা বিষয় জানতে পারি, সেটা হলো মিমের গালে একটা দাগ ছিল। এই দাগের জন্যই সে এরকম একটা ফাউন্ডেশন বানিয়েছিল। আসলে তাদের দেশে কারোর মুখে বা গায়ে কাটাছিঁড়া দাগ থাকলে তাকে সবাই অসম্মান করে। অন্যদিকে লি তার ছোটবেলার কথা ভাবে আর এখানে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে ছোটবেলাতে লি লাঠি নিয়ে খেলতে খেলতে একটা বাচ্চা মেয়ের মুখে দাগ লাগিয়ে দেয় আর ওই দাগটা কখনোই যাবে না। এদিকে মিম যখন তার মুখে মেকআপ দিচ্ছিল তখন বেবি এসে মিমের মুখের দাগটা দেখে ফেলে আর সে মিমকে বলে, আমি এখনই লিয়ের কাছে গিয়ে সবকিছু বলে দিব। এদিকে লি আবার তাদের কথা শুনে ভাবে বেবি হয়তোবা মিমের রোগের কথা বলছে, এই জন্য সে বেবিকে বলে, আমি সবকিছুই জানি আর তোমাকে সাবধান করে দিচ্ছি, এ ব্যাপারে অন্য কেউ যেন জানতে না পারে। এদিকে মিম আবারও তার অন্য রূপ ধারণ করে আর সে হানিহানি ডাকতে ডাকতে লিয়ের কাছে চলে আসে। এমনকি সে এখানে তাকে আইসক্রিমও খাইয়ে দেয়। লি তো মিষ্টি খুব কমই খায়, কিন্তু মিম যেহেতু তাকে খাইয়ে দিচ্ছিল তাই তাকে বাধ্য হয়েই খেতে হয়।
তারপর যখন লি আর মিম ডিনারে আসে তখন লি ডক্টর তাওর সাথে কথা বলে। ডক্টর তাও বলে তোমাকে ওর সাথে ডেট করতে হবে, কারণ মিম যখন তার এই স্মার্ট রূপে চলে আসে তখন সে যেটা ভাবে সেটাই করে। এখানে জিয়ানও ওর কথায় সায় দেয়। তারপর লি বাধ্য হয়ে মিমের সাথে ডেট করতে থাকে। পরের দিন লি আর মিম একটা পার্কে আসে। এখানে আমরা তাদেরকে অনেক সুন্দর কিছু সময় কাটাতে দেখি, কিন্তু লি একটু বেশি কিপ্টে ছিল, যার জন্য সে সব জায়গায় কিপ্টেমি করতে থাকে। যাই হোক, পরের দিন আবারও তাদের দেখা করার কথা ছিল, কিন্তু লি তাকে বলে আমি আসতে পারবো না। এটাতে মিম অনেক কষ্ট পায়। এই কারণে ডক্টর তাও লিকে কল করে বলে তোমাকে ওর সাথে এরকম করলে চলবে না। এই জন্য লি বাধ্য হয়ে মিমকে কল করে বলে আমি তোমাকে ফায়ারওয়ার্ক দেখাবো। তারপর যখন মিম আসে তখন সে দেখতে পায় এটা কোনো ফায়ারওয়ার্ক ছিল না, বরং লি ছোট একটা ফুলঝুরি নিয়ে চলে আসে, যা দেখে মিমের তো অনেক মন খারাপ হয়ে যায়। তখন কিপ্টে লি বলে দেখো, ফিলিংসটাই হলো আমাদের জীবনের সবকিছু। আমরা যদি এটাকে ফায়ারওয়ার্ক ভাবি তাহলে এটা ফায়ারওয়ার্কেরই ফিল দিবে। ভাই রে ভাই, এরকম বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড কার কার রয়েছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। যাই হোক, তারপর যখন মিম লিয়ের হাত থেকে আরেকটা ফুলঝুরি নিতে চায় তখন লি বলে আগে এটা শেষ হোক, পরে আমরা আরেকটা জ্বালাবো। এই কথা শুনে মিম বলে ধুর, তুমি আমাকে একটুও কেয়ার করো না। তখন লি বলে দেখো, আমরা যদি এসব কিছুর পিছনে টাকা নষ্ট না করে কোনো গরিব বাচ্চাদেরকে খাওয়াই তাহলে সেটা তো অনেক ভালো হয়, তাই না? মিম বলে তুমি আমাকে ডেট না করার জন্য গরিব বাচ্চাদের কথা বলছো। এটা বলে সে রেগে এখান থেকে চলে যায়। তারপর লি তার বাড়িতে এসে এসব কিছু নিয়ে ভাবছিল। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় অতীতে যখন লি ছোট ছিল তখন তার ব্যাগটা ছিঁড়ে গিয়েছিল, আর যখন সে তার মায়ের কাছে একটা নতুন ব্যাগ চায় তখন তার মা বলেছিল টাকা নেই। সে যেন এই পুরনো ব্যাগটা দিয়েই চলে। তাছাড়া প্রতিদিনই স্কুলে তার মা একই টিফিন দিয়ে দিত, এজন্য একটা বাচ্চা মেয়ে তার সাথে টিফিন শেয়ার করত। আসলে ছোটবেলায় লিদের অনেক অভাব ছিল, যে কারণে সে অযথা টাকা নষ্ট না করে গরিব মানুষদেরকে হেল্প করে। এসব ভেবে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর তার ডক্টরকে কল করে বলে আমি ওই মেয়েটাকে এখনো খুঁজে পাইনি আর তার কাছে ক্ষমাও চাইতে পারিনি। তখন ডক্টর সু বলে তুমি এই বছরই তাকে খুঁজে পাবে। অন্যদিকে মিম আর লিয়ের ব্যাপারে মিডিয়ার লোকজন সবকিছুই জেনে যায়, এজন্য সাংবাদিকরা মিমকে ঘিরে ধরে আর জিজ্ঞাসা করে আপনার কি মনে হয় দাগ দূর করার মতো কোনো ফাউন্ডেশন লি বানাতে পারবে? মিম বলে এমন ফাউন্ডেশন কেউই বানাতে পারেনি। এদিকে লি তো এসব কিছু দেখার পরে মিমের কাছে এসে বলে তোমার কি এরকম মনে হয় যে আমি পারবো না? মিম বলে হ্যাঁ, যেটা সত্যি আমি সেটাই বলেছি। লি তখন রেগে গিয়ে বলে তোমার রোগ আছে দেখে আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু এখন থেকে তোমার আর আমার ভিতরে কিছুই নেই। তারপর লি এসে যখন বেবির সাথে দেখা করে তখন সে দেখতে পায় তার হাতে দাগটা নেই। এটা দেখে লি তাকে জিজ্ঞাসা করে তোমার হাতে দাগটা কি হয়েছে? বেবি বলে মিমের ফাউন্ডেশনের কারণে এটা দূর হয়েছে। এই কথাটা শুনে লি আবারও মিমের কাছে আসে আর সরি বলে তাকে জড়িয়ে ধরে বলতে থাকে আমার ভুল হয়ে গিয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপর সে এখানে মিমের বানানো ফাউন্ডেশন গুলো দেখতে থাকে। তারপর লি ডক্টর সুকে ফোন করে বলে আমি ওই ফাউন্ডেশন বানানোর পদ্ধতিটা পেয়ে গিয়েছি। এদিকে লি, সেক্রেটারি জিয়ান আর ডক্টর সু তিনজন মিলে আলোচনা করতে থাকে কিভাবে মিমকে পটিয়ে তারা ফাউন্ডেশনটা নিতে পারবে। তখনই তারা চিন্তা করে তারা মিমকে অনেক বড় হোটেলে ডেট করার জন্য নিয়ে যাবে আর তার পছন্দের সব গিফট দিবে। তারপর লি মিমকে ডিনারে নিয়ে আসে আর এখানে সে মিমের পছন্দের সব খাবার আর গিফট দেয়। এমনকি সেখানে অনেক বড়সড় একটা ফায়ারওয়ার্কও দেখা যায়, যেটা দেখে মিম অনেক খুশি হয়ে যায়। তারপর মিম বলে আমরা দুজন যদি আজকে একসাথে থাকি তাহলে কেমন হয়? কোনো দামি জায়গাতে থাকতে হবে না, নর্মাল কোনো জায়গা হলেই হবে। লি বলে কখনোই না। মিম তখন কষ্ট পেয়ে বলে আমি জানি এসব কিছু সেক্রেটারি জিয়ান অ্যারেঞ্জ করেছে। আসলে মিম ভাবছিল লি হয়তোবা তাকে পছন্দ করে না। পরের দিন মেকআপ রুমে ক্যামেরার স্ট্যান্ডের সাথে ধাক্কা খেয়ে বেবির নাকটা ফেটে যায়, যা দেখে সেখানে সবাই চলে আসে। এখানে লি তো মিমকে ক্যামেরার স্ট্যান্ড ধরতে দেখে ভাবে সেই হয়তোবা বেবিকে আঘাত করেছে, এজন্য সে মিমকে দোষ দিয়ে এখান থেকে চলে যায়। এদিকে বেবি যখন লিয়ের কাছে এসে বলে মিম এরকম কিছু করেনি, তখন সে আবার একটা পুতুল নিয়ে মিমকে সরি বলার জন্য আসে। কিন্তু আজকে মিম বলে আমি এখন তোমার সাথে ব্রেকআপ করতে চাই, কারণ তুমি জানোই না আমি কি রকম আর তুমি আমাকে বিশ্বাসও করো না। লিও তখন বলে ঠিক আছে, ব্রেকআপ করে নিলাম। তারপর যখন প্রতিযোগিতা শুরু হয় তখন সেখানে সবাইকে তাদের মেকআপ রিমুভ করতে বলা হয়। মিম যখন তার মেকআপটা রিমুভ করে তখন তার গালের দাগটা স্পষ্ট দেখা যায়, যা দেখে সেখানে থাকা সবাই মিমকে নিয়ে গসিপ করতে থাকে। তখন লি দৌড়ে গিয়ে মিমকে জড়িয়ে ধরে আর এখানে শুটাকেও বন্ধ করে দেয়। এদিকে তখন আবার এক সাইড থেকে একজন বলে ওঠে আজকের এই শুটা নষ্ট করার জন্য যে টাকা নষ্ট হয়েছে সেটা কে দিবে? লি বলে এখানে যত টাকা ক্ষতি হয়েছে সবকিছু আমি দিব।
তারপর লি মিমকে একটি হোটেলে নিয়ে আসে। এখানে ডক্টর বলে, তুমি কি শিওর যে এই মিমি হলো সে মেয়েটা? লি বলে, হ্যাঁ আমি একদম শিওর, আর ওর জন্য আমি মেকআপের দুনিয়াতে এসেছিলাম যাতে আমি ফাউন্ডেশন দিয়ে তার দাগটা ডেকে দিতে পারি। তাছাড়া আমার জন্যই তাকে এত বেশি কষ্ট সহ্য করতে হচ্ছে। ডক্টর সু তখন বলে, এখন তুমি কি করতে চাও? লি বলে, আমি আমার ভালোবাসা দিয়ে তার সব কষ্ট দূর করে দিতে চাই আর সারা জীবন তার পাশেই থাকতে চাই। পরের দিন মিম ঘুম থেকে উঠে দেখে তার পাশে তার পছন্দের সব গিফট গুলো রাখা ছিল আর লি নিচেই শুয়েছিল। এখানে লিকে শুয়ে থাকতে দেখে সে বাইরে বেরিয়ে যাচ্ছিল। তখনই লি উঠে তাকে আটকায়, কিন্তু এখন মিম আবার স্মার্ট হয়ে যায়। যাই হোক, এখানে লি তাকে বলে, আই এম সরি, আমি তোমার সাথে যা যা করেছি সবকিছুর জন্য প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। এখন থেকে আমি তোমার পার্মানেন্ট বয়ফ্রেন্ড হতে চাই এবং সারা জীবন তোমার পাশেই থাকতে চাই। মিম তখন বলে, কিন্তু আমি তোমাকে পছন্দ করি না, তুমি এখনো পর্যন্ত আমাকে যা যা দিয়েছো আমি তোমাকে সবকিছুই ফেরত দিয়ে দিব। এটা বলে সে এখান থেকে চলে যেতে চায়। তখন লি তাকে আটকে বলে, তুমি এখানে থাকো, আমি নিজে এখান থেকে চলে যাচ্ছি। তারপর মিম ডক্টর তাওকে গিয়ে লি তাকে যা যা বলেছিল সবকিছুই বলে, সাথে আরো বলে, বেবি আমাকে অপমান করেছিল, এজন্য আমি লি এর সাথে ভালোবাসার নাটক করেছিলাম। অন্যদিকে লি ডক্টর সুয়ের সাথে মিমের সার্জারির ব্যাপারে এসে কথা বলে। এখানে ডক্টর যখন মিমকে দেখে তখন সে দেখতে পায় তার গালের দাগটা অনেক গভীর, তাই এই দাগটা রিমুভ করা খুবই কঠিন ছিল। এই কারণে ডক্টর লিকে কল করে সবকিছু খুলে বলে। তখন লি বলে, যত টাকায় লাগুক না কেন আমি দিব, কিন্তু আপনি সবকিছু ঠিক করে দিন। এদিকে মিম লিয়ের রিটার্ন গিফট দেওয়ার জন্য ওর বাড়িতে আসে। এখানে লিয়ের বাড়ি দেখে বোঝাই যায় না যে সে একটি কোম্পানির মালিক। তারপর মিম যখন লিকে গিফটটা দেয় তখন লি বলে, তুমি কি এটা দেওয়ার জন্য এখানে এসেছো? মিম বলে, না, আমি তোমাকে সরি বলার জন্য এখানে এসেছি, কারণ আমার জন্য তোমার শুটা নষ্ট হয়ে গিয়েছিল। তারপর লি মিমের জন্য চা বানাতে গেলে মিম লিয়ের বাসাটা ঘুরে ঘুরে দেখছিল। তখনই সে লিয়ের অনেকগুলো সার্টিফিকেট দেখতে পায়। আসলে লি গরিব মানুষদের অনেক টাকা দান করে, আর এই জন্য সে আজে বাজে জায়গায় টাকা নষ্ট করে না। তারপর মিম আর লি খুব ভালো বন্ধু হয়ে যায়। মিমের জন্য লি নিজেকে আস্তে আস্তে পরিবর্তন করে। তারপর আমরা দেখি লি কিপটামি বাদ দিয়ে মিমকে খুশি করার জন্য সবাইকে ট্রিট দেয়। এদিকে ডক্টর সু লিকে বলে, সার্জারি করার আয়োজন হয়ে গিয়েছে, আর তুমি এই বিষয়টা মিমকে জানিয়ে দিও। এর পরের দিন রাতের বেলা লি আর মিম ডিনারে আসে। এখানে এসে মিম সব কম দামি খাবারগুলোই অর্ডার করছিল, কিন্তু লি আজকে মিমকে অবাক করে দিয়ে সব বেশি দামি দামি খাবারগুলোই অর্ডার করছিল, যা দেখে মিম তো একদম টাসকে খেয়ে যায়। তাছাড়া সে রেস্টুরেন্টে একটা পার্টিও রেখেছিল, আর এখানে তাদের একটা গিফট দেওয়ার ব্যাপার ছিল যেটা মিম পায়। আসলে এই সবকিছু লি প্ল্যান করেই করেছিল। এই গিফটটা মিমের সার্জারি করার একটা প্ল্যান ছিল, কারণ লি জানতো মিমকে যদি সে সার্জারির কথা বলে তাহলে মিম এটা শুনবে না, এজন্য সে প্ল্যান করে এই সবকিছু করেছিল। যাই হোক, ডিনার শেষে বাড়িতে যাওয়ার সময় মিমের অনেক ঠান্ডা লাগছিল, যা দেখে লি তার নিজের ব্লেজারটা খুলে মিমকে পরিয়ে দেয়। এখানে লি মিমকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি সার্জারিটা করাবে তো? মিম অনেক খুশি হয়ে বলে, হ্যাঁ অবশ্যই। তারপর লি আবারও জিজ্ঞাসা করে যে তোমাকে এই দাগের জন্য নিশ্চয়ই অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, তাই না? মিম বলে, এসবে আমার অভ্যাস হয়ে গিয়েছে, এখন আমি এত কষ্ট পাই না। পরের দিন অপারেশনের টেবিল রেডি করা হয়, আর ডক্টর সু লিকে বলে, চিন্তা করার কোনো দরকার নেই, সবকিছু ঠিকঠাক ভাবেই হবে। এদিকে লি যখন মিমকে কল করে তখন সে তার ফোন ধরে না, যার জন্য লি সরাসরি মিমের বাড়িতে এসে পড়ে, কিন্তু এখানে সে মিমের কোনো সারা শব্দই পায় না। তাই সে যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন মিমের সাথে রাস্তার মধ্যে দেখা হয়ে যায়। মিমকে দেখে সে জিজ্ঞাসা করে, তুমি এতক্ষণ কোথায় ছিলে, আর তোমার ফোনটাই বা কোথায়? মিম বলে, আসলে আমি তো খাবার আনতে গিয়েছিলাম, আর ফোনটা ঘরেই রাখা আছে। এখানে মিম আরো বলে, আমার এখন একটা জায়গায় যেতে হবে। লি বলে, ঠিক আছে, আমিও তোমার সাথে যাব। তারপর তারা যখন বাসে করে যাচ্ছিল তখন বাসের ঝাঁকুনির কারণে মিমের ওড়নাটা খুলে যায়, এই জন্য তার গালের দাগটা স্পষ্ট দেখা যায়। এটা দেখে বাসের সবাই তার দিকে আর চোখে তাকিয়ে থাকে, এই জন্য লি তাকে জড়িয়ে ধরে আর তার সেক্রেটারি জিয়ানকে গাড়ি নিয়ে আসতে বলে। তারপর তারা বাস থেকে নেমে গাড়ি করেই যেতে থাকে। এখানে আমরা আরো একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ছোটবেলায় লি এসে মিমকে জিজ্ঞাসা করেছিল, তোমার মুখের এই দাগগুলো কিসের? মিম তখন বলেছিল, আমার মুখে পিম্পল হয়েছে। লি বলে, তোমার যদি এই দাগগুলো থেকে যায় তাহলে কিন্তু তোমার কাছে কেউই আসবে না, তাই তুমি নিজের যত্ন নিও। তাছাড়া এই জায়গাতে মিমের অনেক বেশি প্রিয় ছিল, তাই কষ্ট হলে সে সবসময় এখানে আসতো। তখনই লি তাকে একটা ওড়না দেয়,
আর বলে এবার তোমার ফেস কেউই দেখতে পাবে না। কাহিনী আবারও বর্তমানে চলে আসে আর আজকেও তারা দুজন সে একই জায়গাতে আসে। এখানে এসে মিম বলে আমি জানি তুমি আমাকে পছন্দ করো, আমার জন্য তুমি সবকিছুই করতে পারবে, কিন্তু প্রথমে আমি ভেবেছিলাম আমার মুখটা ঠিক হয়ে গেলেই আমি আমার মনের কথাগুলো তোমাকে খুলে বলবো, কিন্তু আমার এখন মনে হচ্ছে দাগের সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নেই, তাই ভাবছি আমার মনের সব কথাগুলো এখনই বলে দিব। এসব শুনে লি কাঁদতে কাঁদতে বলে চলো এবার আমরা এক হয়ে যাই। এই বলে তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। অন্যদিকে সেক্রেটারি জিয়ান তার বন্ধুদের সাথে দেখা করার জন্য আসে, কিন্তু এখানে তার বন্ধুরা তাকে নিয়ে মজা করে আর বলে তুমি অনেক রোগা, তোমার জামা খুললে তোমাকে পুরো মেয়েদের মতো লাগবে, তাছাড়া তোমার বস লিও তো অনেক বেশি কিপটে। এসব বলে তারা জিয়ানকে নিয়ে অনেক মজা করতে থাকে। তারপর সবাই তাকে জিজ্ঞাসা করে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? তখনই এখানে খুব সুইট ভাবে এন্ট্রি নেয় ডক্টর তাও, আর সে সবাইকে বলে আমিও আর গার্লফ্রেন্ড। তাওর মুখে এই কথাটা শুনে জিয়ান তো অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে জিয়ানের বন্ধুরা তো তাওকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ তাও দেখতে অনেক বেশি সুন্দরী ছিল। তবে এখানে জিয়ান তার বন্ধুদের সব সত্যিটা জানাতে চাইছিল, কিন্তু ডক্টর তাও তাকে এসব কিছু বলতে মানা করে। অন্যদিকে বেবি একটা কন্টেস্টে জিতে যায় আর সবার সামনে বলে এই সবকিছু মিমের মেকআপের কারণেই হয়েছে। এমনকি বেবি তার নিজের মুকুটটা মিমকে পরিয়ে বলে তুমি চাইলে আমার অনেক ভালো বন্ধু হতে পারো। তখন এখানে লি চলে আসে আর বলে এসবের কোনো দরকার নেই। এটা নিয়ে তারা দুজন মিলে মিমকে নিয়ে টানাটানি শুরু করে দেয় আর শেষ বেশ মিম বেবির সাথে ডিনারে চলে যায়। পরের দিন লি মিম আর অফিসের স্টাফদেরকে খাওয়াতে নিয়ে আসে। এখানেও লি কিপটামি করতে চায়, কিন্তু মিমের কারণে করতে পারে না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে লি মিমকে তার বাসায় নামিয়ে দিতে আসে। এখানে লি গাড়ির দরজাটা খুলে দিতে গিয়ে মিমের অনেকটা কাছাকাছি চলে আসে, যা দেখে মিমও তার চোখগুলো বন্ধ করে ফেলে। তখন লি তাকে অনেক রোমান্টিক ভাবে কিস করে। যাই হোক, তারপর মিম লিকে তার বাসায় নিয়ে আসে। এখানে লি মিমের বাসাটা দেখছিল, তখন সে মিমের একটা ছোটবেলার ছবি দেখতে পায় আর বুঝতে পারে সে আসলে যাকে খুঁজছিল এই মেয়েটা সে না। এই কারণে সে অনেক রাগ করে এখান থেকে বেরিয়ে যায়। এদিকে মিম বুঝতে পারে না হঠাৎ করে লিয়ের কি হয়েছে। এদিকে লিয়ের ম্যানেজার মিমকে অপমান করার জন্য ফর্মাল ড্রেস পরিয়ে একটি ককটেল পার্টিতে নিয়ে আসে, কিন্তু এখানে আসার পর মিম অনেকটাই আনকমফর্ট ফিল করে, কারণ ওর মতো ড্রেস এখানে কেউই পরে আসেনি। কিন্তু কিছুক্ষণ পরই তার মতো কালারের একটা কোট পরে লি চলে আসে। লিকে এখানে দেখে মিম তো অনেক খুশি হয়ে যায়। এদিকে সবাই তাদেরকে এভাবে দেখে ভাবতে থাকে তারা হয়তোবা কাপল। অন্যদিকে লি মিমকে বলে আমার কাজের জায়গায় এরকম ভাবে আমাকে না বলে কখনই আসবে না। এই কথায় মিম অনেক কষ্ট পায় আর লিকে সরি বলে এখান থেকে চলে যায়। এই ঘটনার পর বেবি আর ডক্টর তাও ঠিক করে তারা লিয়ের ম্যানেজার উপর প্রতিশোধ নেবে। তারপর মিম একটা রেস্টুরেন্টে লিয়ের ম্যানেজারকে ডাকে। এখানে এসে ম্যানেজার মিমকে উল্টাপাল্টা কথা শোনায় আর মিম সবকিছু চুপচাপ সহ্য করে। তারপর ম্যানেজার যখন চলে যাচ্ছিল তখন বেবি এসে মিমকে অপমান করার যোগ্য জবাব দেয়। তখন ম্যানেজার লিকে কল করে এসব বলে দেয়। এই কারণে লিও রেগে গিয়ে মিমকে মেসেজ করে বলে ব্রেকআপ। মেসেজ দেখে মিম আবারও নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে আর স্মার্ট মিমে পরিণত হয়। তাছাড়া মিম যখনই স্মার্ট মেয়েতে পরিণত হয় তখন তার কিছু না কিছু টার্গেট থাকে, যেমন এখন তার টার্গেট হচ্ছে লিকে বয়ফ্রেন্ড বানিয়ে একজন পারফেক্ট বিজনেস ওমেন হওয়ার। পরের দিন মিম অফিসে এসে সবাইকে বলতে থাকে এই অফিসের বস এখন আমি। এসব শুনে লিও বুঝতে পারে মিম আবারও চেঞ্জ হয়ে গিয়েছে, তাই সে সবাইকে বলে মিমই সবার বস। তারপর লি অফিসে একটু দেরি করে আসার কারণে মিম তাকে অনেক বকাবকি করে। অন্যদিকে তারা তিনজন মিলে তাওয়ার কাছে আসে। তখন মিম বলে আমি পেশেন্ট নই, এখন লি হলো পেশেন্ট, কারণ সে কারোর মনের কথাই বুঝতে পারে না। এই বলে মিম বাইরে চলে আসে। তারপর ডক্টর তাও লিকে বলে এখন ওর একটাই লক্ষ্য, এজন্য এখন আমাদের তাকে আর কিছু বলে লাভ নেই। লি তখন বলে দোষ যেহেতু আমার, তাহলে আমি সব ঠিক করব। তারপর লি যখন মিমকে তার বাড়িতে নিয়ে আসে তখন মিম বলে এটা কার বাড়ি? লি বলে এটা তোমারই বাড়ি। মিম বলে আমি একজন অনেক বড় বিজনেস ওম্যান, আমার অনেক টাকা ইনকাম, তাহলে আমি এরকম ছোট বাড়িতে কেন থাকবো? এসব কথা শুনে লি বাধ্য হয়ে বলে আসলে এটা আমার বাড়ি। তারপর লি ডক্টর সুকে ফোন করে বলে মিমের জন্য একটা বাসা ঠিক করতে, আর সু তাকে একটা বড় ফ্ল্যাটের ব্যবস্থা করে দেয়। তারপর যখন লি তাকে নিয়ে ফ্ল্যাটে আসে তখন মিম বলে আমাকে বাড়ির মধ্যে মিম বলেই ডাকবে। এই বলে সে লির কাছে আসার চেষ্টা করে, কিন্তু লি শুধুমাত্র তার থেকে দূরে যাওয়ার বাহানা খোঁজে।
তারপর মিম যখন ঘুমিয়ে পড়ে তখন লি ডক্টর সুয়ের বাড়িতে চলে আসে। যাই হোক, এরপর থেকে মিম সবার সাথে বসের মতোই ব্যবহার করে আর নিজের মতো করে অফিস চালাতে শুরু করে। এই বিষয়টা নিয়ে লির ম্যানেজার অনেক রেগে যায়, কিন্তু সে কিছুই বলতে পারে না। তারপর একদিন মিম আর লি কথা বলছিল। এখানে লি বলে, আমি ছোটবেলাতে একটা মেয়েকে কষ্ট দিয়েছিলাম, কিন্তু আমি এখনো পর্যন্ত তাকে খুঁজে পাইনি। আমার মনে হয় না সে এখনো পর্যন্ত আমাকে ক্ষমা করেছে। তখন মিম বলে, আমি যদি ওই মেয়েটা হতাম তাহলে এতদিনে তোমাকে ক্ষমা করে দিতাম। তারপর লি এসে এসব কথা ডক্টর সুকে বলতে থাকে। এদিকে বেবি আবার প্রায়ই ডক্টর সুয়ের সাথে দেখা করে আর তাকে পটানোর চেষ্টা করে, কিন্তু সে তার এই কাজে সফল হয় না। অন্যদিকে সবাই মিলে একটা কনফারেন্সে চলে আসে আর লি ছোটবেলায় যেখানে ওই ঘটনাটা ঘটেছিল সেখানে চলে আসে। আসলে সে তার ছোটবেলায় ওই মেয়েটাকে খোঁজার জন্য এখানে এসেছিল, কিন্তু সে এখানে এসে কাউকেই পায় না। অন্যদিকে কনফারেন্সে লি আসছে না দেখে মিম লেকচার দিতে শুরু করে। তখন ম্যানেজার শত্রুতা করে মিমের ফাইলটা চেঞ্জ করে দেয়। এতে মিম ভুলভাল কথা বলতে থাকে। এই কারণে রিপোর্টাররাও তাকে অনেক উল্টাপাল্টা প্রশ্ন করে। এসব বিষয় নিয়ে মিম অনেক ঘাবড়ে যায়। এদিকে লি যখন এখানে আসে তখন সে মিমকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়, কিন্তু কনফারেন্সের এই ভুলটার কারণে তাদের বিজনেসে অনেক বড় লস হয়ে গিয়েছিল। তবে ওদের অফিসের স্টাফরা তাদের পাশেই থাকে, এমনকি সাহায্য করে। এদিকে লি মিমের সাথে দেখা করার জন্য চলে আসে, কিন্তু ডক্টর তাও লিকে মিমের সাথে দেখা করতে দেয় না। তারপর লি সে ডক্টর সুকে বলে, আমি মিমকে পছন্দ করে ফেলেছি। আমি যে মেয়েটার জন্য এতদিন ওয়েট করেছি তার কাছে ক্ষমা চাওয়া আমার দায়িত্ব ছিল, কিন্তু মিমকে আমি সত্যিই ভালোবেসে ফেলেছি। এদিকে মিম ডক্টর তাওকে বলে, আমি লিকে পছন্দ করি। তারপর মিম লিকে সরি বলে মেসেজ করে। এটা দেখে লি মিমকে ফোন করে, কিন্তু সে ফোন ধরে না। তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লি তার মাকে বলছিল, তুমি কেন আমার নাম বারবার চেঞ্জ করো? তখন আর মা বলেছিল, তোমাকে লুকিয়ে রাখতে হবে, তা না হলে তোমার বাবা আমার কাছ থেকে তোমাকে নিয়ে যাবে। আসলে তার বাবা তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। বর্তমানে লি ফোন হাতে নিয়ে ভাবে সে তার বাবাকে ফোন করবে নাকি করবে না। অনেক কিছু চিন্তা ভাবনা করে লি তার বাবার সাথে এসে দেখা করে আর অফিসের লসের জন্য টাকা লোন চায়। এখানে তার বাবা বলে, তোমাকে আমি এখনই টাকা দেওয়ার ব্যবস্থা করছি আর তোমাকে এই টাকাগুলো ফেরতও দিতে হবে না, কিন্তু তুমি তোমার কোম্পানি বাদ দিয়ে আমার কোম্পানিতে জয়েন করবে। এটা শুনে লি তো রাগ করে টাকা না নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মিম একটা লাইভ ভিডিও বানায় যেখানে ও তার নিজের দাগের উপরে যে ফাউন্ডেশনটা লাগায় সেটা সবাইকে দেখাচ্ছিল, আর এই ভিডিওটা অনেক ভাইরাল হয়ে যায় আর সবাই মিমের বানানো ফাউন্ডেশনটা কিনতে চায়। এতে করে লির কোম্পানি আবারও লাভের মুখ দেখতে পায়। তারপর লি মিমকে ডেকে সরি বলে, কারণ ওই দিন যদি সে কনফারেন্সে থাকতো তাহলে তার ম্যানেজার এরকম কিছু করতে পারতো না। তখন মিম বলে, আমি যেহেতু তোমার ছোটবেলার ওই মেয়েটা নই, তাই এখন আমাদের ব্রেকআপ করে নেওয়াই ভালো হবে। কিন্তু লি তখন বলে, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই না। এটা বলে সে মিমকে কিস করে। এদিকে ডক্টর তাও আর জিয়ানো এক হয়ে যায়। অন্যদিকে ডক্টর সুয়ার বেবির ভিতরেও অনেক সুন্দর কিছু মোমেন্ট চলতে থাকে। তার পরের দিন যখন লি ভিডিও কলে মিমের সাথে কথা বলছিল তখনই ম্যানেজার সেখানে চলে আসে আর মাতাল হওয়ার অভিনয় করে বলে, এখন থেকে আমি তোমার প্রতিবেশী। মিম যেহেতু ভিডিও কলে ছিল এই জন্য সে সবকিছুই শুনতে পায়, তাই সে বলতে থাকে, আমি 10 মিনিটের ভিতরেই চলে আসছি। যা শুনে ম্যানেজারও বুঝতে পারে যে সে আসলে এখানে বেশিক্ষণ টিকতে পারবে না, এই কারণে সে এখান থেকে চলে যায়। এভাবে অফিসের ম্যানেজার সারাক্ষণ মিমের সাথে ঝামেলা বাঁধানোর চেষ্টা করে, তবে লি সবসময় মিমকে সাপোর্ট করে। মিম মাঝে মাঝে অনেক অসুস্থ হয়ে পড়তো, তাই লি মিমকে নিজের বাড়িতে নিয়ে আসে আর তার দেখভাল করে। অন্যদিকে লি এর ম্যানেজার বারবার ওদের বাড়িতে এসে তাদের দুজনকে ডিস্টার্ব করার চেষ্টা করে। এই জন্য লি তার ম্যানেজারকে 1 বছরের জন্য ফ্রান্সে চলে যেতে বলে, আর এখন ম্যানেজার কিছু না বলে এখান থেকে চলে যায়। এদিকে বেবি ডক্টর সুয়ের কাছে এসে তাকে সরাসরি জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো? তখন ডক্টর সু তাকে কিছুই বলে না। তারপর ডক্টর সু লিয়ের কাছে এসে একটা চিঠি দেয়, কিন্তু লি ব্যস্ত থাকার কারণে চিঠিটা পড়ে না। অন্যদিকে লিয়ের বাবা ওর বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়, এমনকি সে কিছু মেয়েদের ছবি এনে লিকে দেখায়। কিন্তু লি তার বাবাকে বলে, আমি মিমকে সত্যি অনেক বেশি ভালোবাসি আর বিয়ে করতে হলে তাকেই করব। তখন তার বাবা বলে, তাকে এবারের বউ করা যাবে না, কারণ অশুধ ঝামেলা সৃষ্টি করে। লি তখন বলে, আমি তো আপনার ছেলেই নই। এটা শুনে তার বাবা রাগ করে এখান থেকে চলে যায়। তারপর লিয়ের বাবা মিমকে ডাকে আর মিমকে অনেক টাকা দিয়ে বলে সে যেন লিয়ের জীবন থেকে চলে যায়। এখানে মিম টাকাগুলো নিয়ে লিকেই দিয়ে দেয়। তারপর লি সে টাকাগুলো গরিব মানুষের মাঝে ডোনেট করে দেয়। এমনকি সে তার বাবাকে কল দিয়ে বলে, তোমার বৌমা ডোনেট করার জন্য আমাকে অনেক টাকা দিয়েছে। তখন লিয়ের বাবা আরো অন্য অন্য উপায় বের করতে থাকে তাদেরকে আলাদা করার জন্য। এদিকে লি যখন অফিসে আসে তখন সে জানতে পারে গালে দাগ আছে এমন আরেকটা মেয়ে ইন্টারভিউ দিতে এসেছে, কিন্তু ওর কোয়ালিফিকেশন খুবই খারাপ ছিল, এই কারণে তাকে রিজেক্ট করে দেওয়া হয়। কিন্তু গালে দাগ আছে জেনে লি আবারও মেয়েটাকে ডাকে
আর চাকরিটা দিয়ে দেয়। যখন লিওকে দাগের ব্যাপারে জিজ্ঞাসা করে তখন ওই মেয়েটা বানিয়ে বানিয়ে লিয়ের ছোটবেলার ঘটনাগুলোই বলতে থাকে। এসব শুনে লি তাকে সেক্রেটারি জিয়ানের সাথে কাজ করতে বলে। তারপর বাড়িতে এসে লি মিমের কাছে তার বানানো ফাউন্ডেশনটা চায় আর বলে তোমার বানানো ফাউন্ডেশনটা দিয়ে আমি রিসার্চ করব। তাই মিমও তাকে ফাউন্ডেশনটা দিয়ে দেয়। এদিকে নতুন দাগওয়ালা মেয়েটা এতটাই শয়তান ছিল যে সে নিজে তো অফিসের কোনো কাজ করতোই না আর সবাইকে লিয়ের কাছে যেতে বাধাও দিত, কারণ এই সুযোগে সে নিজেই লিয়ের কাছে আসার চেষ্টা করত। অন্যদিকে লি যতবার তার মুখের দাগটা দেখে ততবার সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তারপর লি এই মেয়েটাকে মিমের বানানো ফাউন্ডেশনটাও দেয়। তখন মেয়েটা বলে আমি জানতাম কেউ তেমন আছে যে আমার এ দাগটা ঘৃণা করবে না, উল্টো সে আমাকে সাহায্য করবে। তার মুখে এসব কথা শুনে লি তো আরো বেশি ইমোশনাল হয়ে যায়। যাই হোক, পরের দিন মিম লিয়ের সৎ মায়ের সাথে এসে দেখা করে। এখানে লিয়ের মা তাকে বলে আমি চাই ওরা বাবা ছেলে যেন এক হয়ে যায়, কারণ আমি লিকে আমার নিজের ছেলের মতোই ভালোবাসি। তাছাড়া আমি এটাও জানি যে তোমার একটা রোগ আছে, এজন্য আমি চাই তুমি এটাকে কাজে লাগিয়ে তাদেরকে এক করে দাও। মিম তখন বলে আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমি ভেবে দেখবো। অন্যদিকে এই দাগওয়ালা মেয়েটা লিয়ের সাথে এসে কথা বলে। এখানে মেয়েটা বলে আমি ছোটবেলা থেকেই শুনেছি উঁচু জায়গা থেকে যদি কোনো কিছু উইশ করা হয় তাহলে আমাদের সেই উইশ পূরণ হয়ে যায়। মেয়েটা এসব কথা বলে লিকে ব্ল্যাকমেল করতেই থাকে। তখনই লি বলে আচ্ছা সমস্যা নেই, আমি জিয়ানকে বলবো তোমাকে ওইরকম কোনো উঁচু জায়গাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে। তখনই ডক্টর তাও লিকে কল করে আর বলে তুমি এখনই চলে আসো, কারণ মিম আবারও বদলে গিয়েছে। এটা শুনে লি সাথে সাথে দৌড়ে মিমের দিকে যেতে শুরু করে আর দাগওয়ালা মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কিছু দেখছিল। তারপর যখন লি মিমের কাছে আসে তখন মিম তো লিকে ভাই বলে ডাকে, যা শুনে লি বলে হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি আমারই বোন। এটা বলে সে মিমকে তার বাড়িতে নিয়ে আসে। তখনই মিমের কাছে লিয়ের মা কল করে বলে বাসায় আসার জন্য। তাই তারা দুজন মিলে লিয়ের বাবার বাড়িতে চলে আসে। এখানে লিয়ের বাবা তাদের দুজনকে একসাথে দেখে বলে আজকে তো আমার বাড়িতে দেখছি মেহমান এসে পড়েছে। কিন্তু তখন লি তার বাবাকে ইগনোর করে বলে আমি এখানে আসতে চাইনি, শুধুমাত্র মিমের কারণে আসতে হয়েছে। এটা বলা শেষ করার আগেই মিম লিকে একটা চর মেরে বলে বাবার সাথে কেউ এভাবে কথা বলে, যা দেখে এখানে থাকা সবাই তো অবাক হয়ে যায়। যাই হোক, তারপর মিম লিয়ের বাবাকে বলে বাবা আমি এখন ফিরে এসেছি। এখানে লিও তার বাবাকে বলে বাবা আমিও ফিরে এসেছি। এখানে লিয়ের মুখে ফিরে আসার কথা শুনে লিয়ের বাবা অনেক খুশি হয়ে যায়। আসলে লিয়ের বাবা চাইতো লি যেন তার কোম্পানিতেই কাজ করে, কিন্তু লি মেকআপের উপর কাজ করার জন্য নিজে একটি কোম্পানি ওপেন করে। যাই হোক, তারপর তারা সবাই একসাথে বসে রাতের খাবার খায়। এমনকি আজকের জন্য লি আর মিম এখানে থেকেও যায়। তারপর রাতের বেলা লিয়ের সৎমা লিয়ের বাবাকে বোঝায় যে এই মেয়েটার জন্য আজ আমাদের ছেলে বাড়িতে ফিরে এসেছে, এই জন্য তুমি তাদেরকে বাড়ি থেকে আর বের করে দিও না। বাবা তখন বলে ঠিক আছে। এদিকে আমরা জানতে পারি মিম তো আসলে এই সবকিছু নাটক করছিল যাতে তারা বাবা ছেলে আবারও এক হয়ে যায়। যাই হোক, পরদিন ডক্টর সুল লিকে বলে নতুন ওই দাগওয়ালা মেয়েটা এই যে তোর স্কুলের মেয়ে, এটা তুই শিওর হলে কিভাবে? নাকি যার মুখে দাগ দেখবি তাকেই তুই ছোটবেলার ওই মেয়েটাকে ভেবে নিবি? লি বলে ও আমাকে সবকিছু খুলে বলেছে। তখন ডক্টর সু বলে আমি তোকে যে চিঠিটা দিয়েছিলাম সেটাকে তুই পড়েছিলি? লি বলে না, তবে পরে সময় করে পড়ে নিব। এটা বলে সে এখান থেকে চলে যায়। এদিকে আমরা অফিস থেকে জানতে পারি লিয়ের ম্যানেজার আসলে নতুন দাগওয়ালা মেয়েটাকে এখানে পাঠিয়েছিল যাতে করে এই মেয়েটা লি আর মিমের ভিতরে সম্পর্কটা ভেঙে দিতে পারে। আর এই মেয়েটাও কন্টিনিউ এটাই চেষ্টা করতে থাকে যাতে করে লি আর মিমের ভিতরে কোনো সম্পর্ক না থাকে। এমনকি এই মেয়েটার ওভার অ্যাক্টিং এর কারণে বারবার লি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। আর এসব কারণে লি তো মিমকে একদমই সময় দিতে পারছিল না। তারপর একদিন মিম হঠাৎ লিয়ের অফিসে আসে আর দেখতে পায় নতুন দাগওয়ালা মেয়েটার টেবিলে অনেক গিফট সাজানো। তারপর সে অফিস থেকে বাইরে বেরিয়ে দেখতে পায় লি ওই দাগওয়ালা মেয়েটাকে নিয়ে একটা ফ্ল্যাটে ঢুকছে। এটা দেখে মিম ভাবে এই মেয়েটা দাগওয়ালা মেয়ে বলে রিয়েল লাইফে এই মেয়েটার অনেক ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে। এসব চিন্তা করে মিম একদম অজ্ঞান হয়ে পড়ে। তারপর বেবি আর ডক্টর সু এসে মিমকে ডক্টর তাওর কাছে নিয়ে যায়। এদিকে লি সবকিছু শোনার পরে মিমের কাছে আসে। তখন মিম বলে তোমার বউ কোথায়? এখানে লি মিমকে তার সাথে বাড়িতে যেতে বলে, কিন্তু মিম বলে আমি তোমার সাথে কেন বাড়ি যাব? আমি আমার বয়ফ্রেন্ডের সাথে বাড়ি যাব। এমনকি সে ডক্টর সুকে নিজের বয়ফ্রেন্ড ভাবে। এই বিষয়টা নিয়ে বেবি তো অনেক রাগ করে, কিন্তু ডক্টর সু এটা মেনে নেয়। এদিকে লি তো ডক্টর সু এর দিকে হা করে তাকিয়ে থাকে। তারপর আমরা জানতে পারি ডক্টর সু আসলে ছোটবেলায় ওই একই স্কুলে পড়তো। এমনকি ডক্টর সু যখন ওই মেয়েটার ব্যাপারে খোঁজ নিয়েছিল তখন সে জানতে পারে মিমি হলো ওই মেয়েটা। তারপর মিমকে নিয়ে লি আর ডক্টর সু দুজনে ঘুরতে বের হয়। এদিকে দূর থেকে বেবি তাদের উপরে নজর রাখছিল, যা দেখে সু বলে তুমি লিয়ের সাথে এখানে ঘুরো, আমার একটু কাজ আছে। এটা বলে সে বেবির কাছে চলে আসে।
এদিকে মিম লিকে বাধ্য করে ওই মেয়েটাকে বিয়ে করার জন্য, কারণ মিম ভাবছিল লি হয়তো মনে মনে দাগলা মেয়েটাকেই পছন্দ করে, এজন্য সে এখানে লিয়ের বোন হওয়ার অভিনয় করে। তারপর একদিন লি, মিম, ডক্টর তাও, সেক্রেটারি জিয়ান, ডক্টর সু এবং বেবি সবাই মিলে ডিনারে আসে। এখানে ওই দাগলা মেয়েটা লিকে বারবার কল করতে থাকে, যার জন্য লি কথা বলার জন্য বাইরে চলে আসে। তবে যাওয়ার আগে সে মিমকে বলে তুমি কিন্তু বেশি ড্রিঙ্ক করবে না। এটা বলে সে চলে যাওয়ার পর মিম আর বেবি মিলে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। অন্যদিকে ডক্টর তাওয়ার সেক্রেটারি জিয়ান রোমান্স করতে থাকে, কারণ তাদের ভিতরে অনেক আগে প্রেম শুরু হয়ে গিয়েছিল। এদিকে লি চলে যাওয়ার কারণে মিম কাঁদতে থাকে। অন্যদিকে ডক্টর সু এসে বেবিকে নিয়ে চলে যায়। মিম এই সুযোগে অন্য সাইডে চলে আসে। তারপর যখন লি এখানে এসে মিমকে কোথাও দেখতে না পায়, তখন সু লিকে বলে মিম হয়তো অন্যদিকে চলে গিয়েছে। তারপর লি মিমকে খুঁজতে গিয়ে দেখে একটা ছেলে মিমের সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিল। এজন্য লি রেগে গিয়ে ছেলেটাকে মারতে আসে। তখন মিম লিয়ের হাত ধরে, যা দেখে লি ভাবে মিমের হয়তো সবকিছু মনে পড়ে গিয়েছে। যাই হোক, তারপর লিয়ের বাবা লিয়ের মধ্যে সব ঝামেলা ঠিক হয়ে যায়। তাই লিয়ের বাবা বলে আমরা মিমের জন্মদিন অনেক বড় করে সেলিব্রেট করব। জন্মদিনের দিন ওই দাগলা মেয়েটা লিকে প্রপোজাল করে, কিন্তু লি তখন সোজা না করে দেয়। এই কারণে মেয়েটা রেগে গিয়ে মিমকে পানিতে ফেলে দেয়, যা দেখে লিয়ার ডক্টর সু মিমকে বাঁচাতে পানিতে লাফ দেয়। এদিকে বেবিও প্রতিশোধ নেওয়ার জন্য ওই মেয়েটাকে পানিতে ফেলে দেয়। তারপর আমরা দেখতে পাই পানিতে পড়ে যাওয়ার কারণে মিমের দাগটা স্পষ্ট দেখা যায়। অন্যদিকে দাগলা মেয়েটার দাগ উঠে যায়। এতে করে সবাই বুঝতে পারে যে এই দাগলা মেয়েটা এতদিন ধরে নাটক করছিল। এদিকে লিয়াজকে তার বাবার কাছ থেকে জানতে পারে যে মিমি হলো ছোটবেলার ওই মেয়েটা যার মুখে সে ছোটবেলায় দাগ লাগিয়েছিল। এই কথা শুনে লি মিমের কাছে এসে জিজ্ঞাসা করে তোমার মুখে দাগ যার জন্য পড়েছিল তাকে কি তুমি ক্ষমা করে দিয়েছো? মিম বলে না, কারণ ওর জন্যই আমাকে এত কষ্ট সহ্য করতে হয়েছে। আর এখন যেহেতু আমার কাছে তুমি আছো, তাহলে আমাকে অন্য কারোর ক্ষমা করার কোনো প্রয়োজন নেই। এদিকে লি ডক্টর সুয়ের দেওয়া চিঠিটা খোলে আর দেখতে পায় তার আর মিমের ছোটবেলার একটা ছবি। তারপর ডক্টর সু এসে তাকে বলে আমি যখন চিঠিটা দিয়েছিলাম তখন যদি তুমি এটা খুলতে তাহলে এত কিছু হতোই না। তারপর লি মিমকে বলে দিতে চায় যে এই দাগটা আসলে তার কারণেই হয়েছিল, কিন্তু তখনই ডক্টর সু এসে বলে আমি আসলে তোমার গালের দাগটা করেছিলাম। মিম বলে তুমি যদি ওই ছেলেটা হও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এদিকে লিয়ের বাবা মিমকে বৌমা হিসেবে মেনে নেয়। তাই লি মিমকে খুব সুন্দর করে বিয়ের জন্য প্রপোজাল করে আর মিমও রাজি হয়ে যায়। এমনকি তারা বিয়েটা করেও ফেলে। এদিকে টাওয়ার জেনের সম্পর্কের কথাও সবাইকে জানিয়ে দেয়, কিন্তু বেচারি বেবি ডক্টর সুকে পটাতে পারে না। যাই হোক, একদিন হঠাৎ করে ডক্টর সুয়ের গাড়ি খারাপ হয়ে যায়। এমনকি তখন বৃষ্টিও শুরু হয়। তাই তারা একটি হোটেলে গিয়ে ওঠে। এখানে তাদের ভিতরে যখনই রোমান্স হবে তখনই লি সুয়ের মোবাইলে একটা মেসেজ করে, যেখানে লেখা ছিল লি মিমের দাগটা দিয়েছিল। এটা দেখে বেবি তো অনেক রেগে যায় আর সুকে বলে কেন তারা মিথ্যে বলেছে। পরদিন বেবি লিকে গিয়ে উল্টাপাল্টা কথা শোনায়। লি তখন বলে তুমি যদি মিমকে সব সত্যি কথা বলে দাও তাহলে ও অনেক কষ্ট পাবে, আর তাকে আমি কষ্ট দিতে চাই না। এজন্য বেবি আর মিমকে কিছুই বলতে পারে না। যাই হোক, তারপর লি বাসায় এসে মিমের সাথে খুবই রোমান্টিক একটা রাত কাটায়। কিন্তু পরদিন সকালে মিম ছোটবেলার একটা ব্যাগ দেখতে পায়, যেটা সে ছোটবেলায় লিকে দিয়েছিল। এজন্য মিম সুকে ফোন করে এ ব্যাপারে বলে, কিন্তু সু এ ব্যাপারে কিছুই জানতো না। তখন মিম আবার লিয়ার একটা সার্টিফিকেট দেখে বুঝতে পারে আসলে তার মুখে যে দাগ দিয়েছে সে ছেলেটা সু না, বরং লি। সবকিছু জানা সত্ত্বেও কাউকে কিছুই বলে না, কারণ সে ভাবে লি হয়তো তাকে ভালোই বাসে না। লি হয়তো শুধুমাত্র তার দাগের জন্যই বিয়ে করেছে। কিন্তু পরের দিন ডক্টর সু আর লি অনেক বেশি ড্রিঙ্ক করে আর এখানে তারা দুজন সব সত্যি কথা মিমকে বলে দেয়। তারপর মিম ডক্টর সু এর সাথে দেখা করে বলে থ্যাংক ইউ আমাদেরকে এত হেল্প করার জন্য, আর এখন এসব নাটক করার আর কোনো দরকার নেই, কারণ আমি সবকিছুই জেনে গিয়েছি। এদিকে লি আবার ডক্টর সু এর ছোটবেলার একটা ব্যাজ দেখতে পায়, যেটা দেখে লি বুঝতে পারে ছোটবেলায় যে বাচ্চাগুলোর জন্য মিমের দাগটা হয়েছিল সেটা আসলে ডক্টর সু ছিল। এটা নিয়ে লি আর ডক্টর সু এর মাঝে অনেক ঝগড়া হয়, এমনকি তারা দুজন তো মারামারিও শুরু করে। পরের দিন ডক্টর সু লিকে সরি বলার জন্য তার বাড়িতে আসে, কিন্তু লি তখন বলে আমরা এত বছর ধরে একসাথে আছি, কিন্তু তোর কি একদিনের জন্য মনে হয়নি যে আমাকে সত্যিটা জানানো দরকার? তখনই মিম এখানে এসে লিকে বলে তুমি কি আমার থেকে সবকিছু লুকিয়ে ঠিক করেছো? যাই হোক, তারপর লি আর মিম আলাদা এসে কথা বলে। এখানে মিম বলে তুমি কি কখনো মন থেকে আমাকে ভালোবেসেছিলে? লি বলে অবশ্যই, কিন্তু তুমি এমন প্রশ্ন কেন করছো? মিম বলে আসলে তুমি আমার উপর শুধুমাত্র করুণা করছো, দায়িত্ব পালন করছো, আর আমি যদি এই বিষয়টা আগে জানতে পারতাম তাহলে কখনোই তোমাকে বিয়ে করতাম না। যাই হোক, তারপর রাতে মিম আবারও চেঞ্জ হয়ে যায় আর মনে করতে থাকে সে এখন 2030 সালে আছে।
এই কারণে লি সবাইকে বলে অফিসের সময় যেন চেঞ্জ করে দেওয়া হয়। যাই হোক, মিম চেঞ্জ হয়ে যাওয়ার কারণে লি তাকে নিয়ে হানিমুনে যেতে চায়। এই কথায় মিমও রাজি হয়ে যায়। এমনকি তারা তাদের সাথে ডক্টর তাও, সেক্রেটারি জিয়ান এবং ডক্টর সুয়ার বেবিকেও নিয়ে আসে। এখানে যখন তারা রেস্টুরেন্টে আসে তখন কতগুলো ছেলে ওদেরকে নিয়ে মজা করতে থাকে। জিয়ান যখন এই ছেলেগুলোকে সামলাতে যায় তখন ওই ছেলেরা একটা ড্রিঙ্কসের বোতল ছুঁড়ে মারে। সবাই এখানে নিজের গার্লফ্রেন্ডকে প্রটেক্ট করে। এটা করতে গিয়ে লিয়ের হাত লেগে বোতলটা ভেঙে যায়। অন্যদিকে লিয়ের ম্যানেজার আবারও ফিরে আসে আর অনেক চেষ্টা করে লিয়ার মিমের সম্পর্কটা ভাঙার জন্য, কিন্তু সে এ কাজে কোনোভাবেই সফল হতে পারছিল না। এর পরের সিনে দেখা যায় ডক্টর তাও ডক্টর সুয়ের সাথে কথা বলে আর তারা ঠিক করে মিমের যদি সার্জারি করানো হয় তাহলে হয়তোবা সে সুস্থ হয়ে যাবে। এই জন্য সু ইংল্যান্ডে নিয়ে ওর সার্জারি করানোর কথা ভাবে। এতে করে মিমও রাজি হয়ে যায় আর এখান থেকে লিয়া ডক্টর সুয়ের ভিতরে সব সম্পর্ক আবার ঠিক হয়ে যায়। পরের দিন তারা যখন সার্জারি করাতে যাবে তখন লি জানতে পারে মিম এয়ারপোর্টে পৌঁছায়নি। এজন্য লি ওই জায়গাটায় চলে আসে যেখানে মিম তার মন খারাপ হলে চলে আসতো। এখানে সে লিটাকে জিজ্ঞাসা করে, তুমি কি সার্জারি করাতে ভয় পাচ্ছ? মিম বলে, আমি তোমাকে ভালোবাসি, এজন্য আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। তখন লিটাকে অনেকবার জোর করে সার্জারি করার জন্য, কিন্তু মিম কিছুতে রাজি হয় না। এই কারণে লি রেগে গিয়ে বলে, তাহলে কিন্তু আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। এই কথাটা শুনে মিম তো অনেক কষ্ট পায় আর সে একদম ভেঙে পড়ে। এদিকে লি অনেক ড্রিঙ্ক করে পুরো মাতাল হয়ে যায়। তারপর ডক্টর সু যখন লিকে মিমের কাছে নিয়ে আসে তখন লি বারবার মিমকে বলতে থাকে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এটা এখন আমি কিভাবে প্রমাণ করব? আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, আমি আসলে মন থেকে ডিভোর্স চাই না। এসব বলতে বলতে সে মিমকে নিয়ে সোফায় শুয়ে পড়ে। পরের দিন যখন লি চোখ খুলে তখন সে দেখতে পায় তার সামনে সবাই। আর এখানে মিম বলে, আমি ইংল্যান্ডে গিয়ে সার্জারি করাবো, তাও তোমাকে ডিভোর্স দিব না, তবে এবার তোমাকে আমার সাথে ইংল্যান্ডে যেতে হবে। এটা শুনে লি অনেক খুশি হয়ে বলে, ঠিক আছে। এখানে লি আরো বলে, আমরা আবারও নতুন করে সবকিছু শুরু করব এবং বিয়েটাও আবার নতুন করে করব। তারপর তাদের বিয়ের দিন চলে আসে। ওই ম্যানেজারটাও তাদের বিয়েতে আসে। এদিকে বিয়ের দিন তো লি মিমকে দেখাতে ব্যস্ত থাকে। যাই হোক, তারপর তারা বিয়েটা করে নেয়। এদিকে শয়তান ম্যানেজার আবারও কিছু একটা করার প্ল্যান করে, যা বুঝতে পেরে বেবি এসে তাকে মারধর শুরু করে। এমনকি অফিসের সব স্টাফরা মিলে তাকে বের করে দেয়। যাই হোক, তারপর তারা ইংল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নেয়। এখানে ডক্টর সু বলে, আমার ইংল্যান্ডে যাওয়ার কারণ কিন্তু শুধুমাত্র এটা না, আমার আরো অনেক কারণ আছে। এদিকে বেবিও জানতে পারে ডক্টর সু আসলে ইংল্যান্ডে যাচ্ছিল তার নাকটাকে ঠিক করার জন্য। এজন্য বেবিও ব্যাগ গুছিয়ে সুয়ের কাছে চলে আসে। তারপর ডক্টর সু আর বেবির মধ্যে সব ঠিক হয়ে যায় আর তারা দুজনে ইংল্যান্ডে চলে যায়। তারপর আমাদেরকে 2 বছরের পরের দৃশ্য দেখানো হয়। এখন মিম পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল। এদিকে তাও আর জিয়ানও বিয়ে করে নিয়েছে। অন্যদিকে সু আর বেবিও এক হয়ে যায় এবং লিয়ার মিম তো একসাথেই থাকে। আর এখন তারা সবাই হ্যাপি লাইফ কাটাতে শুরু করে। আর এখানেই এই ড্রামাটা শেষ হয়ে যায়।